আমরা জলবায়ুর যে ঝুঁকিতে আছি, এইরকম একটা দেশ কখনোই এলডিসি গ্রাজুয়েট হইতে পারে না, সে মধ্য আয়ের যেতে পারে না। কিন্তু আমরা বলছি বাংলাদেশ মধ্য আয়ের দেশে চলে গেছে। তো আমাদের আসলে যে সমস্ত স্ট্যাটিস্টিক্স আছে এটা ভুল। আমরা মিথ্যা, ভুল, জালিয়াতি তথ্য নিয়ে হচ্ছে আমরা নেগোশিয়েট করতে যাই, তাহলে আমরা কিভাবে সফল হব? এবং বাংলাদেশের আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ যেহেতু একটা বড় জনসংখ্যার দেশ, তো ডব্লিউটিও রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছে যে যেসব দেশের জনসংখ্যা 7.5 কোটির উপরে, তারা যদি এলডিসি গ্রাজুয়েট হয়ে যায় তারা আর কোনো দিন ব্যাক করতে পারবে না। ধরেন এই মুহূর্তে নেপালে যদি একটা দুর্যোগ হয় আর নেপাল যদি গ্রাজুয়েট হয়ে যায়, মানে মধ্য আয়ের দেশে চলে যায়, নেপাল কিন্তু আবার এলডিসিতে ফিরে আসতে পারবে, কিন্তু বাংলাদেশ কোনোদিন এলডিসিতে ফিরে আসতে পারবে না, কারণ বাংলাদেশের জনসংখ্যা 7.5 কোটির ওপরে। তো আমাদের দেশে দেখবেন যে আমাদের উন্নয়নটা কীরকম হয়। আমাদের উন্নয়নটা হচ্ছে যে আমরা ছোটবেলায় যে একটা পিচ্ছিল বাসে বানরের ওঠানামার যে অঙ্ক করতাম সেই রকম, যে আমরা 1 ঘন্টায় 3 ফিট উঠে পরবর্তী ঘন্টায় আবার 3 ফিট নেমে যাই। তো আমাদের দেশে যে একটা বড় জলোচ্ছ্বাস আসে, বড় ঝড় আসে, বড় বন্যা আসে, আমাদের উন্নয়ন কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। তো সুতরাং এইরকম ঝুঁকিপূর্ণ দেশ এবং অনিশ্চয়তা ভরা দেশ কোনোদিন এলডিসিতে গ্রাজুয়েট হইতে পারে না। আমরা এই জায়গাটা নিয়ে কখনো নেগোশিয়েট করি নাই। আমাদের সিভিল সোসাইটির একটা বড় অন্যায় আছে, এর ফলে আমাদের অর্থনীতি যেখানে চলে যাবে, অলরেডি কিন্তু এই মিড ইনকাম কান্ট্রিতে যাওয়ার কারণে কিন্তু আমাদের বিনিয়োগ থেমে গেছে। কেউ কিন্তু এই কথা বলছেন না, সবাই বলছে সরকারের দোষ, এইটা নাকি রাজনীতি স্থিতিশীল হয়ে গেলে বাংলাদেশে বিনিয়োগ ঠিক হয়ে যাবে। এটা টোটালি মিথ্যা। বিনিয়োগ নির্ভর করে বাজারের উপরে। আপনি যখন মধ্য আয়ের দেশে চলে যাবেন তখন আপনার বাজার থাকবে না। আর আমরা এখন যে সমস্ত এই ক্লাইমেট যে সমস্ত আমরা ক্ষতিপূরণের দাবি করছি, আমরা মধ্য আয়ের দেশে গেলে তখন আমরা আর ক্ষতিপূরণ পাবো না, কারণ আমরা তো বড়লোক হয়ে যাব তখন। তো তখন আমাদেরকে ঋণ নিতে হবে, আমাদের ঋণের মাত্রাও বাড়বে এবং এই ঋণের সুদ বাড়বে। রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে যারা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ তারা যদি বিশ্ব সংস্থার থেকে কোনো ঋণ নেয়, তাদের ঋণের সুদ অন্যদের থেকে 2% বেশি হবে। কারণ কি? কারণ আপনি ঝুঁকিপূর্ণ, আপনি টাকা শোধ নাও দিতে পারেন, সুতরাং আপনাকে 2% বেশি দিতে হবে। যেখানে আমার উচিত ছিল উল্টা কমানো, সেখানে আমাদের ঋণের সুদ আরো বাড়বে। তো মধ্য আয়ের দেশে যাওয়ার পরে যে পরিণতি কি হবে সেটা নিয়ে কেউ এখনো ওই রকম উদ্বিগ্ন না। কেউ বলছেন 3 বছর পিছায় দিতে হবে, কেউ বলছেন 6 বছর পিছায় দিতে হবে। আসলে কি আমরা মধ্য আয়ের দেশে গেছি? আমাদের তথ্য প্রমাণগুলো কি সঠিক? আপনাদের কেউ কি বলতে পারবেন আপনাদের মাথাপিছু আয় $2800? এখানে কেউ কি আছেন $2800? বাংলাদেশে যারা ট্যাক্স পে করে, ডাইরেক্ট ট্যাক্স পে করে, এর সংখ্যা হচ্ছে 1.5% মাত্র। একটা দেশের মাত্র 1.5% হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স পে করে, সেই দেশ কিভাবে এলডিসি গ্রাজুয়েট হয়? সুতরাং এইগুলো নিয়ে আমাদের সিভিল সোসাইটিকে আমি মনে করি আরো তর্ক বিতর্ক তুলতে হবে, তা নাহলে ভবিষ্যতে অন্ধকার। জলবায়ু তো যাবেই, আমরা অন্য কিছু করতে পারবো না।